হাজার বছরের বাংলা, যে সংস্কৃতির শেকড় লক্ষ বছরের, নানা সাম্রাজ্য শাসন পেরিয়ে ভারত পাকিস্তানের জন্ম, তারপর স্বাধিকার থেকে স্বাধীনতার জন্যে বাঙালির সুদীর্ঘ সংগ্রামী অধ্যায়, যার শেষ মাথায় 1971। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, তারপর নিজস্ব ভূখণ্ডে বাঙালির আপন সূর্যের উদয়, স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের পাটাতনের উপর স্বাধীন বদ্বীপ আমাদের এই বাংলাদেশ। একটি আধুনিক গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় তার স্বপ্ন এবং শ্রম ছিল ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু সপরিবারে তাকে হত্যার মধ্য দিয়ে সেই কর্মপ্রয়াসও থামিয়ে দেওয়া হয়। গণমুখী স্বপ্নের কোনো মৃত্যু নেই, তার প্রমাণ আজকের পাল্টে যাওয়া এই বাংলাদেশ। 50 বছরে যে বাংলাদেশকে আমরা দেখছি, সেখানে শুধু অর্জনের তালিকায় যদি আমরা দেখি, তার রীতিমতো বিপুল, বিস্মিত হওয়ার মতো। সেই অর্জন নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন, গ্রামীণ ফোন সৃজনে অর্জনে 50। আমাদের আজকের বিষয় সামাজিক অগ্রগতি। দর্শক, আজ আমাদের জন্যে খুবই বেদনার একটা দিন। 1971 সালের 14 ডিসেম্বর এই দিনে দেশের সেরা সন্তানদের বেছে বেছে হত্যা করা হয়, যাতে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে না পারে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সেই সব সন্তানদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। 1971 সালে যে বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল, সেই লাল সবুজের দেশটির মানুষকে পাড়ি দিতে হয়েছে কঠিন এক পথ। দেশ স্বাধীন হওয়ার পরপরই তাই সবার আগে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নের দিকে সর্বোচ্চ নজর দিয়েছিল বঙ্গবন্ধু সরকার। গত এক যুগে সেই নজর আরও বেড়েছে। আমরা যদি সাক্ষরতার একটা অবস্থা দেখি, তাহলে চিত্রটা এর অনেকটা এরকম। 1971 সালে আমাদের সাক্ষরতার হার ছিল 16.8, 2021 সালে 75.60। সাক্ষরতার হারের উপর ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স এর সর্বশেষ প্রতিবেদনে বলছে বাংলাদেশের সাফল্য অনেক। ইউআইএস এর তথ্য বলছে ভারতে সাক্ষরতার হার 69.30, নেপালে 59.63, ভুটানে 57.3 এবং পাকিস্তানে এর হার হচ্ছে 56.98%। পেছনে ফেলে বাংলাদেশের সাক্ষরতার হার 75.60। গত 2 দশকে দারিদ্র্যের হার 56.7 থেকে 31.5% নামিয়ে আনা সম্ভব হয়েছে। গড় আয়ুর কথা যদি বলি, ভারত 68.3, পাকিস্তান 66.4, মিয়ানমার 66.6, নেপাল 69.2, আফগানিস্তান 60.5, বাংলাদেশ 72.8। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির হার 51% থেকে বেড়ে হয়েছে 62%। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির হার 33% থেকে বেড়ে হয়েছে 44% এবং কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষায় ভর্তির হার বেড়ে দাঁড়িয়েছে 15%। বছরের প্রথম দিন বিনামূল্যে বই দিয়ে শিক্ষার্থীদের স্কুলমুখী করার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। চাকমা, মারমা, চাদ্রি, ত্রিপুরা, গারো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় বই দিচ্ছে সরকার। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা MDG অর্জন, এতে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রছাত্রীর সমতা অর্জন। মাধ্যমিক স্তরে ছাত্রী 53%। উচ্চ মাধ্যমিক এবং শিক্ষায় বেড়েছে মেয়েদের অংশগ্রহণ ব্যাপকভাবে। দর্শক, দেখছিলেন 1971 সালে সৃষ্টি হওয়া একটি দেশের তরতর করে বেড়ে ওঠার চিত্র। স্টোরিতে আছেন কথা সাহিত্যিক, সাহিত্য সমালোচক এবং শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এবং আরও আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো CPD। এর সাথে আছেন এই প্রজন্মের 16 জন শিক্ষার্থী, যারা আগামীর বাংলাদেশকে গড়বে। অবশ্যই তোমরা তখন মুক্তিযুদ্ধ দেখোনি, তখনকার বাংলাদেশকে দেখোনি, দেখছো গত 25 বছরের বাংলাদেশকে কিংবা 20 বছরের বাংলাদেশকে। তোমাদের মধ্য থেকেই আগামীর এই প্রজন্ম থেকেই তৈরি হবে বাংলাদেশের বড় বড় পুরোধা ব্যক্তিত্ব, তাই না?
সৈয়দ মনিরুল ইসলাম, গত 50 বছরে আমাদের শিক্ষা, আমাদের নারীর ক্ষমতায়ন, আমাদের সামাজিক যে উন্নয়নটা যে 50 বছরে আমরা দেখালাম, এটার মূল্যায়ন আপনি কিভাবে করবেন? জায়গাটাতে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আমি তিনভাবে মূল্যায়ন করি। প্রথমত খুব ইতিবাচক ভাবে বলি, আমাদের এই সব ক্ষেত্রে আমাদের বিস্তারটা খুব বেশি। মনে রাখতে হবে, যখন 71 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় পতাকা ওড়ালাম, তখন সমস্ত দেশ একটা ধ্বংসস্তূপ। যাতায়াত ব্যবস্থা তো বিপর্যস্ত, কলকারখানা সব বিধ্বস্ত, বড় বড় স্থাপনা বলে আসলেই কিছু ছিল না। তারপর এত লক্ষ মানুষের প্রাণহানি, প্রত্যেকটা পরিবারের কান্না, তার মধ্যে অনেক লোক তখনও হারিয়ে আছেন, তাদেরকে খুঁজে বের করার একটা বিশাল ব্যাপার। আমাদের মনে হয়নি যে এই দেশটা কখনো ঘুরে দাঁড়াতে পারবে, এবং অনেকে তাই মন্তব্যই করেছিল। এবং বিশ্বের কিছু সম্প্রদায় আছে যারা খুব পুঁজিবাদী শাসনে বিশ্বাস করে এবং যারা উপনিবেশী শাসন প্রতিষ্ঠার পেছনে আছে, তারা বাংলাদেশকে এক বাক্যে খারিজ করে দিয়েছিল যে তলাবিহীন ঝুড়ি। এখন বলা হচ্ছে বাংলাদেশ সেই ঝুড়ি যেখানে নতুন নতুন চিন্তাভাবনা সমবেত হয়। অবস্থাটা কিভাবে পাল্টে গেছে সেখান থেকে শুরু করে স্কুল কলেজ বিধ্বস্ত, প্রাইমারি স্কুল, আমি সেই সময় বেশ কিছু জায়গায় গিয়েছি, বিধ্বস্ত সব কিছু, কিন্তু গাছের নিচে ক্লাস হচ্ছে, শিক্ষকরা ফিরে আসছেন, ছাত্রছাত্রী প্রস্তুত। তখন আমার একটা প্রত্যয় জন্মেছিল, যে দেশে শিক্ষায় এত বেশি আগ্রহ, সেই দেশে শিক্ষাচিত্র উন্নত হবে, এবং সেটির ধারাবাহিকতায় আজকে আমাদের শিক্ষাচিত্র এত একটা উজ্জ্বল শিক্ষাচিত্র। উজ্জ্বল এই অর্থে বলছি যে একেবারে প্রাথমিক পর্যায়ে ছেলেমেয়েরা সবাই স্কুলে যাচ্ছে, না হয় একটা বিদ্যায়তনে যাচ্ছে। দ্বিতীয়ত, এমন কোনো পরিবার নেই যে পরিবার চাইবে না যে সন্তান পড়াশোনা বাদ দিয়ে কাজ করুক। এটি খুব কম দেশেই তখন ছিল, এখন চিত্র পাওয়া, যেখানে কৃষিতে আর কৃষকের সন্তান নাই, সে এখন পাওয়া যাচ্ছে না। তবে ফিরে আসছে, কৃষিতে ফিরে আসছে কিভাবে? যান্ত্রিকীকরণের ফলে, এবং নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা নিয়ে আসছে, যে নতুন ধরনের ফল টুল পাওয়া যাচ্ছে বাজারে, সব কিন্তু তরুণদের হাতে ধরে আসছে। দ্বিতীয় মূল্যায়নটা হচ্ছে সামাজিক খাতে শিক্ষার অগ্রগতি। শিক্ষা শুধু একটা একক খাত নয়, শিক্ষার সঙ্গে সংযুক্তি আছে সংস্কৃতির, আছে পারিবারিক সংযুক্তির। পরিবার যদি সমর্থন না করে, একটা মেয়ে তো যেতে পারে না। এত যে মেয়ে পড়াশোনা করছে, মেয়েদের কিন্তু দেখালো না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ বেশি, উল্লেখ করার মতো। তার কারণটা হচ্ছে পরিবার চায় যে মেয়েরাও শিক্ষিত হোক। তৃতীয় যে মূল্যায়ন, সেখানে আমার একটু অসন্তোষ আছে, এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের আরও জোর দিতে হবে, সেটা হচ্ছে মানসম্পন্ন শিক্ষা। তিনটি মান আমাদের অর্জন করতেই হবে। একটা হচ্ছে ভাষাগত, দ্বিতীয় হচ্ছে গণিত, আর তৃতীয় সক্ষমতা হচ্ছে যোগাযোগ। যোগাযোগটা সাংস্কৃতিক যোগাযোগ, এটা তো গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে হবে। এবং শেষ কথাটা বলি, বঙ্গবন্ধু 1974 সালে যে শিক্ষা নীতি দিয়েছিলেন, কুদরতে খোদা কমিশন শিক্ষা নীতি, যেটা সেই নীতিটা যদি বাস্তবায়িত হতো, এই সমস্যাটা আমাদের হতো না। তোমাদের থেকে কেউ স্যারকে কোনো প্রশ্ন বা আগামীর 50 বছরকে বাংলাদেশকে কিভাবে তোমরা দেখতে চাও এই সময়? স্যার, উচ্চ শিক্ষা নিয়ে আপনি কথা বললেন, তো এটা আসলে দামি শিক্ষা নিয়ে বলেছি, এটা দায়িত্ব কে নেবে স্যার? এটা কি ছাত্ররা দায়িত্ব নেবে তাদের ইংলিশ শিক্ষার জন্য, নাকি ইউনিভার্সিটির শিক্ষকরা দায়িত্ব নেবে, না একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত স্যার? যে জায়গায় কিন্তু কাউকে অভিযুক্ত করছে না স্যার, আমি ভাগ করে দিচ্ছি না। এটা সমাজের দায়িত্ব, সমাজের প্রত্যেকটা সদস্যকে নিতে হয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভাগ করে দিই, সরকার কেন করছে না, অমুক কেন করছে না, শিক্ষকরা কেন করছেন না। সবার দিকে আঙ্গুল দিতে হবে। প্রথম দায়িত্ব শুরু হয় পরিবার থেকে। ফলে পরিবার যদি সমর্থন না দেয়, একটা সন্তান স্কুলে যেতে পারবে না। একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়ে গেল, সেই মেয়ের পিছনে পরিবারের সমর্থন না থাকলে মেয়েটার পক্ষে, 14-15 বছরের মেয়ের পক্ষে যুদ্ধ করা সম্ভব? হয়তো আগামীতে পারবে। সেজন্য আমি বলছি, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমে ইংরেজির যেভাবে শেখানো হবে, বাংলা যেভাবে শেখানো হবে, তার একটা বিশেষ মর্যাদা থাকতে হবে। সেজন্য আমাদের একটা ভাষানীতি থাকা উচিত। আমাদের শিক্ষক যদি ভালো না পাই, তাহলে তো আমাদের শিক্ষা ভালো দিতে পারবে না। শিক্ষক কেন আসে না বিশ্ববিদ্যালয়ে, বা বিশ্ববিদ্যালয় না, আমি স্কুল নিয়ে চিন্তিত প্রাথমিক পর্যায়ে।
এখন যদি এই বাজার মূল্যে যদি আমি একজন 50,000 টাকা দিয়ে একজন প্রাথমিক শিক্ষককে দিতে পারতাম, তার বাসার ব্যবস্থা করতে পারতাম, যদি সেই চাকরিটা সে আনন্দের সঙ্গে করতে পারতো, সে তো আর বিসিএস পরীক্ষার জন্য অস্থির হতো না, সে ওই পরীক্ষাটাই বেছে নিত। তখন মেধাবী শিক্ষকরা যখন শিক্ষা দিতে শুরু করবেন, তখন তারা তো সবচেয়ে ভালো শিক্ষাটাই দেবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন স্যার, বিগত 50 বছরের শিক্ষা যেভাবে এগিয়ে আজকে এখানে এসছে, আগামী সময়টাতে তো সামগ্রিক উন্নয়নের জন্য 50 বছর সময় হয়তো লাগবে না, আমাদের এখন অনেক অল্প সময় তার চাইতে বেশি ডেভেলপমেন্ট হবে। তো সেক্ষেত্রে গবেষণা শিক্ষা এবং এর যে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাটা, সেটার কতটুকু মানে আমরা তাগিদ দিচ্ছি, বা তোমাদের এই জাতীয় কোনো প্রশ্ন? আমি সাইফুল ইসলাম পলাশ, আমি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করছি। উন্নয়নশীল দেশগুলোতে যেখানে শিক্ষাক্ষেত্রে বাজেটের পরিমাণ 6%, সেখানে বাংলাদেশের পরিমাণ শুধুমাত্র 2%। 2 হয়নি, 1.53 বা এই ধরনের। আপনাদের কি মনে হয় না স্যার যে বাংলাদেশ শিক্ষা ও গবেষণা খাতে এই জন্য পিছিয়ে রয়েছে অন্যান্যদের দিক থেকে? অতি অবশ্যই। যেখানে 74 সালে যে শিক্ষানীতি কুদরতে খুদা কমিশন গঠন করে দিয়েছিল, সেখানে বলা হচ্ছিল 5 থেকে 7% জিডিপির, যদি সেই সময় আমাদের 5% দিয়ে শুরু করতে পারতাম, আজকে আমাদের শিক্ষার মানটা এই অঞ্চলের সবচেয়ে বেশি ভালো হতে পারত। এখন আমি অল্প পয়সায় আমি যা পাবো, এটা তো অঙ্কের হিসাব, এটা তো ব্যবসার হিসাব। আমি যদি বিনিয়োগ করি 100 টাকা, সেখান থেকে আমি 10,000 টাকা পাবো না। আমি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করি, তাহলে 10,000 টাকা পেতে পারবো। তো বিনিয়োগটা আমাদের বাড়াতে হবে, এটি আমাদের দাবি হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, শিক্ষকদেরকে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে দেখব না। শিক্ষকরা আলাদা একটা শ্রেণী, তাদের সম্মান নিয়ে, তাদের মর্যাদা দিয়ে, তাদেরকে যদি আমরা শিক্ষকতার পেশাটাকে সমুন্নত রেখে চাকরির সুযোগটা করে দিই, তাদের স্বাধীনতা থাকে এবং আমাদের পাঠ্যক্রম খুব উন্নত হয়, তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব। যাবো এবার ডক্টর মুস্তাফিজুর রহমানের কাছে। আপনি একজন অর্থনীতিবিদ, অন্যদিকে 71-এর পরবর্তী সময় থেকে বাংলাদেশের আজকে এখানে আসার যে ইতিবৃত্ত বা যে সমস্ত ধাপগুলো পেরিয়ে এসছে, আপনার জায়গা থেকে, আপনার প্রতিষ্ঠানের জায়গা থেকে আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে সবগুলো বিচার বিশ্লেষণ করেছেন, স্বাস্থ্য খাত, সামাজিক খাত, অর্থনৈতিক খাত। আপনার কাছে এই 50 বছরের সামাজিক উন্নয়নের এই খাতগুলোকে বা এই অর্জনকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের উপরে একটি বই বের হয়েছিল 70-এর দশকে। সেই বইটার টাইটেল ছিল বাংলাদেশ দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, এবং সেখানে বিদেশি দুজন যিনি যে অর্থনীতিবিদ সেটা লিখেছিলেন, তারা বলেছিলেন যে আমরা প্রথমে বলতে চেয়েছিলাম যে বাংলাদেশ এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট, কিন্তু আমরা পরে দেখলাম যে এই দেশটা এত অর্থনৈতিক বিভিন্ন ধরনের আর্থসামাজিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে যে এই দেশে যদি উন্নয়ন হয় তাহলে পৃথিবীর যে কোনো দেশে উন্নয়ন হবে। সেই জন্য আমরা টাইটেল দিয়েছি নট এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট বাট দি টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। এখন সেখান থেকে কিন্তু আমরা আজকে যখন নাকি তাকাই, তাহলে অবশ্যই এখানে অনেকগুলো আমরা যে তথ্য দেখলাম, ডেটা ইনফরমেশন, সেটা থেকে কিন্তু একটা চিত্র বেরিয়ে এসেছে, তাই না? যে আমাদের জিডিপি সাইজ ছিল তখন স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু যখন আমাদের শাসনভার গ্রহণ করলেন 10 জানুয়ারি 1972, আমাদের জিডিপি সাইজ ছিল $8 বিলিয়ন। এখন আজকে $411 বিলিয়ন। আমাদের মাথাপিছু আয় ছিল $70, আজকে এটা $2554। সো অনেক বড় ধরনের একটা উন্নয়ন আমাদের এখানে হয়েছে। আমি এখানে যে তথ্য দেওয়া হয়েছে, একটা তথ্য দিয়ে আমি এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে সামাজিক এবং অর্থনৈতিক যে উন্নয়ন হয়েছে, এটা কি একটা সূচক দিয়ে কি ক্যাপচার করা যায় কিনা? আমি মনে করি যে একটা সূচক দিয়ে খুব সুন্দরভাবে ক্যাপচার করা যায়। সেটা হলো স্বাধীনতা পরবর্তীতে আমাদের গড় আয়ু ছিল 47 বছর, আজকে যখন আমরা কথা বলছি এটা হলো 73 বছর। তাহলে দেখেন, যখন একটা গড় আয়ুর অর্থটা কি, তার মানে হলো যে তার অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, দারিদ্র্য নিরসন হয়েছে, তার শিক্ষা হয়েছে। কারণ যদি আমি আয়ু বাড়াতে চাই তাহলে আমার একটু কিছু তো জানতে হবে, যে কোন রোগ কি, প্রতিরোধ কি, এটা জানতে হবে, তাই না? একটা ক্ষমতায়নের ব্যাপার আছে। পৃথিবীতে কোনো উন্নয়ন কিন্তু একেবারে যে একটা ট্রেন্ড লাইন ধরে হয়েছে, এইভাবে গিয়েছি সুতরাং সামনেও এইভাবে যাব, হয় না। এটা উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। এখন আগামী 50 বছরে যদি আমরা এটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে যেটা শিক্ষার কথা যেটা বলেছে, আমার মনে হয় যে এটা হলো একেবারে খুবই একটা নিয়ামক, একটা অনুঘটক আমি বলবো। এবং শিক্ষা এটা
আমাদের জিডিপিতে যেটা স্যারও বললেন যে আমাদের এখন 2.5%-এর মতো, কিন্তু এইটার মধ্যে আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হিসাব ঢুকে আছে, ওইটা বাদ দিলে এটা আরও কম হয়। এবং কেন এটা এখানে ঢুকানো হয়েছে আমি জানি না। তো এটা ইউনেস্কো বলেছে যে আমাদের পর্যায়ে যেসব দেশ আছে এখানে 4 থেকে 6% আমাদের জিডিপির এটা শিক্ষা খাতে যেতে হবে, তাহলেই শিক্ষকদেরকে আমরা বেশি বেতন দিতে পারবো, ভালো তাদেরকে ট্রেনার হিসাবে নিতে পারবো, তারা যাতে কেবলমাত্র গতানুগতিক প্রশ্ন তোমাদেরকে না করে সৃজনশীল যাতে করতে হয়, এগুলোর জন্য ক্লাস সাইজও ছোট করতে হবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম স্যার, আপনিও তো অনেকদিন স্যার আছেন, আমরা দেখেছি ক্লাসে 90 জন ছাত্র, এখন তাকে তো একটা 90 জনের ক্লাসে একটা 1.5 ঘন্টায় তো অত ইন্টারেক্টিভভাবে পড়ানো যায় না। তো এই জায়গাগুলোতে তাহলে আমরা কিন্তু ক্লাস সাইজ ছোট করতে পারতাম, তাদেরকে আরও ইন্টারেক্টিভভাবে পড়াতে পারতাম, এগুলো কিন্তু আগামীতে দরকার হবে। এই যে এখানে যে তথ্যটা আপনি যেটা দেখালেন সেটা ইজ ভেরি কারেক্ট, যে আমাদের সাক্ষরতার হার, কিন্তু আজকাল কি আমি সাক্ষরতা দিয়ে কিছু করতে পারবো? আজকাল তো আমার টেকনোলজি জানতে হবে, আমার কোয়ালিটি জানতে হবে, মানসম্মত শিক্ষা, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক ধরনের আরো অনেক কিছু করার আছে। আমরা হরাইজন্টালি অনেক বাড়িয়েছি, বিস্তৃত করেছি, কিন্তু এখন আমাদেরকে এটার মানসম্মতভাবে ভার্টিক্যালি আমাদের এটাকে চিন্তা করতে হবে। ওদের মধ্যে কিছু প্রশ্ন ছিল আপনার কাছে এই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রওজাতুন জান্নাহ নেহা, বর্তমানে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ফার্মেসিতে পড়ছি। বিগত 50 বছরে, স্বাধীনতার 50 বছরে নারীদের শিক্ষার হার বৃদ্ধি পেলেও, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলেও সেটা আসলে চোখে পড়ার মতো বলা যায় না। তো এর পেছনের মূল কারণটা কি শুধুমাত্রই সামাজিক প্রতিবন্ধকতা, নাকি সুযোগের অভাবটাও এর পেছনে কাজ করে? আমার মনে হয় যে এখানে বেশ কিছুই সমস্যা আছে। আমরা যেটা দেখেছি যে আমরা শিক্ষার হার বাড়িয়েছি, কিন্তু শ্রমবাজারে যে নারীর অংশগ্রহণ, এটা যে ওয়ার্কফোর্স যেটা আছে, যেটা আমরা বলি যে এটা 15 থেকে 60 বছর পর্যন্ত, এটা হলো একটা বয়সের যারা আছেন, এটা হলো ওয়ার্কফোর্স। তার মধ্যে কতজন শ্রমবাজারে আছেন, সেখানে কিন্তু নারীর অংশ হলো 35% আর ছেলেদের অংশ হলো 85%। তার অর্থটা হলো যে আমরা প্রাথমিক শিক্ষা বিস্তৃত করছি, স্যার যেটা বললেন নারী শিশুর মধ্যে যে পার্থক্য ছিল সেটাও আমরা ঘুচিয়ে এনেছি, এখন প্রায় প্যারিটি সমান সমান, কিন্তু তারপরও নারীরা এটা আসছে না। 100 জন যারা কর্মক্ষম তাদের মধ্যে 35 জন কেবলমাত্র আসছে। এবং ইন্টারেস্টিং হলো যে টারশিয়ারি এডুকেশন, যেটা ইউনিভার্সিটি এডুকেশন, সেখানেও কিন্তু এটা কম। অর্থাৎ একটা মেয়ের পেছনে রাষ্ট্র অনেক টাকা খরচ করেছে, পরিবার অনেক টাকা খরচ করেছে, কিন্তু তারপরও সে শিক্ষিত হলো, কিন্তু শ্রমবাজারে সে আসছে না। তো সেখানেই আসে যে এটা কি সমাজেরও দায়িত্ব কিনা। হ্যাঁ, নারীদের অনেক ধরনের তো সমস্যা থাকে, তাদের বাচ্চা কাচ্চাদেরকে দেখার জন্য বিভিন্ন ধরনের যদি সুযোগ সুবিধা আমরা যদি না দেই, তাহলে কিন্তু সে শিক্ষিত হলেও সে কিন্তু আসছে না। আমার এক ডাক্তার বন্ধু ওই দিন বললেন, আমি জানতাম না এই স্ট্যাটিস্টিক্সটা, যে 100 জন যে যারা নাকি চিকিৎসক হচ্ছেন তাদের মধ্যে প্রায় 1/3 তারা আর পরবর্তীতে আর এই পেশায় থাকছেন না। তাহলে দেখেন একজন ডাক্তারকে প্রস্তুত করার জন্য তো কত একটা মানে সমাজের এবং রাষ্ট্রের কত খরচ হয়। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে এখানে দুইটাই লাগবে। একটা তো সামাজিক দৃষ্টিভঙ্গি আছে, আমাদের দেশে আনফরচুনেটলি এখনো আছে যে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য অনেক সময় করা হয়। আরেকটা যেটা দ্বিতীয়, সেটা হলো যে আমার তো ওই ধরনের কর্মসংস্থানও করতে হবে। সুতরাং রাষ্ট্রের ওই দায়িত্ব যে সামষ্টিক অর্থনীতি এমনভাবে করা যাতে নতুন নতুন কর্মসংস্থান হয়। আমাদের শ্রমবাজারে প্রতি বছর প্রায় 21 লাখ মানুষ আসে, আমরা তো সেই ধরনের তো কর্মসংস্থান তো করতে পারছি না, এবং যে ধরনের শিক্ষা নিয়ে আসছে সেই ধরনের যে কর্মসংস্থান সেটাও আমরা অনেক সময় করতে পারি, যে কারণে আমরা দেখি হয়তো ইউনিভার্সিটি পাশ করে এমন জায়গায় যাচ্ছে বা এমনটা পড়লো অন্য আরেকটা জায়গায় যাচ্ছে, এটা তো বিরাট অপচয়। কিন্তু আর তৃতীয় যেটা, সেটা হলো যে রাষ্ট্রের পক্ষ থেকে আমার মনে হয় যে যেসব সুযোগ সুবিধাগুলি মেয়েদের বিশেষভাবে দরকার, কারণ তাদের কিছু স্পেসিফিক কিছু ডিফিকাল্টি আছে এটা নেচার থেকে, সুতরাং সেই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, বিশেষত আমি বলবো যে ছোট ছোট বাচ্চাদের জন্য ক্রেশ ইত্যাদি করা, যাতে করে মায়েরা সেখানে রেখে তার জায়গায় গেলেন এবং তারপরে এসে বাচ্চাকে তুলে নিয়ে অনেক জায়গায় এইটা তো নাই। আর এখন একটা যেটা শাইখ ভাই, সেটা হলো যে অনেক তো ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি তো ভেঙে যাচ্ছে, মাইক্রো ফ্যামিলি হচ্ছে, ইউনিটারি ফ্যামিলি হচ্ছে, তো তাদের কিন্তু আগের সে দাদা নানার কাছে রেখে যাবে সেই সুযোগটাও নাই।
সুতরাং এই যে পরিবর্তন হচ্ছে সমাজে, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা সৃষ্টি করা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের এই উন্নয়ন আর অগ্রগতি একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। তবে গত প্রায় এক যুগে উন্নয়ন এসছে তীব্র গতিতে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন একটা সাক্ষাৎকার দিয়েছিলেন চ্যানেল আইতে অন্তত 12 বছর আগে। আমরা এক নজর সেটা দেখে নেই। যদি মানব জীবনযাত্রার জিনিসগুলো দেখেন, তার মধ্যে অনেক কথাতেই বাংলাদেশ ইন্ডিয়ার থেকে এগিয়ে গেছে। আগে অনেক পিছিয়ে ছিল, এগিয়ে গেছে। যেমন লাইফ এক্সপেক্টেন্সি, জীবন আয়ু বাংলাদেশে এখন বেশি ভারতবর্ষের থেকে। যে ছেলেদের স্কুলে পড়ার ব্যাপারে এখনো ইন্ডিয়া বাংলাদেশ থেকে এগিয়ে আছে, কিন্তু অন্যদিকে শিক্ষার দিক থেকে বাংলাদেশ কিন্তু একেবারে। এবং এখানে যে যে স্কুলে যে মেয়েদের ছাত্রী সংখ্যা ছেলেদের ছাত্র সংখ্যার থেকে বেশি এখানে বাংলাদেশে, এবং এতে কিন্তু আর কোনো দেশে নেই। এবং আমার নিজের ধারণা যে বাংলাদেশের যে নানা রকম দিকে প্রগতি হয়েছে, আমি কয়েকটা বলছিলাম, তার মধ্যে আরও ইমিউনাইজেশন, বাংলাদেশের ডিপিটি যদি ট্রিপল ভ্যাকসিন দেখেন, সেখানে ইন্ডিয়াতে বোধহয় এখনও 66%, এখানে বাংলাদেশে শতকরা 90-এর উপরে। অনেক কথা যে এগিয়ে গেছেন, সব কথাতেই পানির দিক থেকে তো বাংলাদেশ সুপেয় পানি, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন এখানে বেশি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, 12 বছর আগে সাক্ষাৎকারটি তিনি তো প্রবণতাগুলি ধরেছিলেন, যে একটা সমাজের প্রবণতা একদিনে তো হয় না, সময় লাগে তৈরি হতে। এই প্রবণতাগুলি তিনি চিহ্নিত করেছেন। এবং আপনি খেয়াল করবেন একটার সঙ্গে একটা সংযুক্ত, যেটা মুস্তাফিজ খুব চমৎকার করে বললেন, যে আয়ু বাড়ছে, মানুষের আয়ু শুধু টিকে থাকার ব্যাপার না, তো সে সামাজিকভাবে টিকে আছে, তার সক্ষমতাগুলি দিয়েই সে নিজেকে সুরক্ষা দিচ্ছে, কারণ তার একই সাথে লাইভলিহুড চেঞ্জ হচ্ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, তাই না? তারপর তার হয়তো জীবনটা এমনভাবে তৈরি হচ্ছে যে সে এখন অনেক বেশি গুছিয়ে নিজেকে সাজাতে পারে। অর্থাৎ তার খাদ্যের অভ্যাসটা পরিবর্তিত হয়েছে, পুষ্টির হয়তো বিষয়টা বুঝতে পেরেছে। এবং এই যে বেশি সন্তান জন্ম দেওয়ার একটা সমস্যা ছিল অনেক পরিবারগুলিতে, মেয়েদের বিশেষ করে অল্প বয়সে মেয়েরা মারা যাওয়ার পিছনে কিন্তু এটা একটা বড় কারণ ছিল। যখন পরিবারগুলি ছোট হতে শুরু করলো, তখন মেয়েদের স্বাভাবিকভাবে আয়ু বাড়তে শুরু করলো, অর্থাৎ একটার সঙ্গে একটা সম্পর্কিত। উনি যেহেতু একজন বিশ্বমানের অর্থনীতিবিদ, তিনি ওই প্রবণতাগুলি দেখেছেন। এটা কিন্তু মাইক্রো পিকচার্স না, এটাকে পুরোটাই হলিস্টিক বলা যায়, যে একটার সঙ্গে এটা জড়িয়ে থাকে, সেগুলি আলাদা করেছেন। তো এইখানে আমি যেটা বলি, আবারও ঘুরে ফিরে শিক্ষার ভূমিকাটা সবচেয়ে বেশি হওয়া উচিত। এবং আমি আবারও বলি আরেকটা জিনিস, শিক্ষা শুধু শিক্ষা নয়, সংস্কৃতির শিক্ষা। আমরা তোতা পাখির মতো মুখস্থ করে যেটা শিখবো, এটা কিন্তু শিক্ষা নয়। একজন আমাকে বলতেন সবসময় যে আপনি ইনফরমেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এখন কম্পিউটার এসে গেছে, ইনফরমেশন স্কুলে যেতে হয় না, এখানে বসেই পেয়ে যায়। তাহলে স্কুলে কেন যাচ্ছি? ওই ইনফরমেশনটাকে, তথ্যটাকে আমি জ্ঞানে রূপান্তরিত করতে হবে আমাকে। সে জ্ঞানে রূপান্তরিত করার কাজটি করে শিক্ষায়তন। কিভাবে? সেখানে শুধু শেখাচ্ছি না, আচরণ শেখাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে তুমি কথাবার্তা বলছো, সহনশীলতা শেখাচ্ছে, পরমত সহিষ্ণু হতে শেখাচ্ছে। একজন ভিন্ন ধর্মের মানুষ তোমার পাশে আছে, তার সঙ্গে বন্ধুত্ব করা, তাকে দূরে সরিয়ে না রাখার একটা শিক্ষা তুমি নিজের থেকে পাচ্ছ। প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা পাচ্ছ, খেলাধুলা করছো, খেলাধুলার সম্পর্কে তুমি জানছো এখন। তো এই একদিকে এত কিছু মানে চারদিকে ছড়িয়ে পড়ছো, এটি হচ্ছে জ্ঞানের প্রথম ভিত্তি। আর যখন জ্ঞানটা তোমার পরিপূর্ণ হবে ভিতরে, তখন তুমি প্রজ্ঞার সম্মুখীন হবে, যাকে আমরা বলছি উইজডম। তো এখন যেটা দরকার, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমার পিপাসা আছে, পানিও আছে, কিন্তু আমি পিপাসা মেটাতে পারছি না। এটা তো পানিরও দোষ না, পিপাসারও দোষ না, এটা আমার দোষ, আমি কেন পারছি না। এই সক্ষমতাটা, সংযুক্তিটা তোমাদের প্রজন্ম এটা ঘটাতে হবে। আমি সালসাবিল বিনতে ইসলাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। স্যার, আমার আপনার কাছে আজকে কোশ্চেন ছিল। আমার কাছে না, ডক্টর মুস্তাফিজের কাছে। স্যার, আপনাদের কাছে কোশ্চেন ছিল যে
টিআই সূচকে, দুর্নীতি সূচকে দেখা যাচ্ছে 2020-এর এক প্রতিবেদনে বাংলাদেশ 180টি দেশের মাঝে শেষের দিক থেকে 14তম বর্তমানে। তাহলে দেখা যাচ্ছে আমাদের স্বাধীনতার 50 বছরে অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাক্ষরতার হার ইত্যাদি বাড়লেও সামাজিক সুশিক্ষা যে অভাবটা, সামাজিক সুশিক্ষার ক্ষেত্রে এখনও বাংলাদেশ সম্মানজনক অবস্থায় আসতে পারেনি বর্তমানে বিশ্বের দরবারে। সেই জায়গাটুকু করে নিতে বাংলাদেশকে আরও কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনারা মনে করেন, এবং আরও কতটুকু পথ, কতটুকু সময় বাংলাদেশকে পাড়ি দিতে হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ স্যার। আরও কতটুকু পথের আগে আমার মনে হয় যে আমাদের শুরু করার দরকার ছিল গতকাল থেকে। কারণ হলো যে বাংলাদেশ, যে আমাদের শহীদরা আমাদেরকে এই দেশ দিয়েছেন, স্যার যেটা বলবেন, আমরা তো আমাদের আকাঙ্ক্ষা ছিল যে সেই দেশটা একটা সুশাসনের সাথে চলবে, এখানে বৈষম্য কম হবে, এখানে দুর্নীতি কম হবে। একেবারে উচ্ছেদ আমরা করতে না পারলেও বিভিন্ন জায়গায়, কারণ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এই দুর্নীতিটা কিন্তু অপেক্ষাকৃত কম যে শক্তিশালী, সে তাকেই বেশি বহন করতে হয়। অন্যরা কিন্তু নানানভাবে এটা থেকে মানে বেরিয়ে আসতে পারে। সে হয়তো একটা বেশি টাকা দিল, টাকা দিয়ে সে ওইটা কাজটা করে ফেললো, এটাও একটা দুর্নীতি, কিন্তু সে কিন্তু কাজটা করে ফেললো টাকাটা দিয়ে। কিন্তু যে নাকি দুর্বল, সে কিন্তু তার ওই টাকাটা দেওয়ারও কিন্তু কোনো তার সক্ষমতা নেই। সুতরাং সব দিক থেকে এটা বৈষম্যের কথা স্যার যেটা বললেন, এই বৈষম্য বাংলাদেশে আমরা এতক্ষণ ধরে যে চিত্রগুলো দেখেছি, আমি এইটা আসতে চাচ্ছিলাম, মনে রাখতে হবে এগুলো হলো গড় চিত্র। এবং আমি সবসময়, আমি যখন পড়াতাম স্যার আমার স্টুডেন্টদের, আমি বলতাম যে 18 আর 2 এটার গড় 10, আর 12 আর 8 তার গড় 10। কিন্তু উই আর টকিং অ্যাবাউট 2 ডিফারেন্ট কান্ট্রিজ। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা যা আলাপ করেছি এগুলো কিন্তু গড়, এই গড়ের মধ্যে কিন্তু অনেক লেফট বিহাইন্ড আছে। এবং এই লেফট বিহাইন্ডরা দুর্নীতি মুক্ত না হলে তো এই লেফট বিহাইন্ডের পেছনে একটা বড় কারণ হলো, আমি মনে করি যে এটা দুর্নীতি। এবং এই দুর্নীতির কারণে দেখা যাচ্ছে যে নাকি সমাজে প্রান্তিক আছে, সে আরও প্রান্তিক হচ্ছে, কারণ সে বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো পাওয়ার কথা সেগুলো অনেক ক্ষেত্রে সে পাচ্ছে না। এগুলোতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এখন করা হচ্ছে, অ্যান্টি করাপশন কমিশন করা হয়েছে, আমাদের বিভিন্ন অ্যান্টি মানি লন্ডারিং বিভিন্ন আইন ইত্যাদি করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যেটা নাকি বলা হয়ে থাকে অনেক সময় যে জিরো টলারেন্স, এই জিরো টলারেন্স কিন্তু আমরা এটা পরিপালন করতে পারছি না। এটার ফলে যেটা হচ্ছে, এই গড়ের ভেতরে অনেক বৈষম্য, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, শিক্ষার বৈষম্য। আজকে ব্যানবেইসের আজকেই একটা আমি দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে অনলাইন শিক্ষায় গ্রামের বাচ্চারা 94% তারা অংশগ্রহণ করতে পারে নাই। আর টেলিভিশনে যেটা নাকি সরকার দিচ্ছিলেন, এটা ভালো উদ্যোগ, সেটাও 73% বাচ্চারা ওই টেলিভিশনের সেটাও কিন্তু ডিসটেন্স এডুকেশন। হ্যাঁ, ডিসটেন্স, জি হ্যাঁ। এখন এই করোনার সময় তো একটা মানে প্রচেষ্টা নেওয়া হয়েছিল। সো এগুলো, এইসব জায়গাগুলোতে অনেক বিনিয়োগ হচ্ছে। আমরা এই যে শিক্ষার কথা বললাম যে 2 থেকে 4 এবং 4 থেকে 6% জিডিপির আমাদের নিয়ে যেতে হবে, কিন্তু এটা যদি ভালোভাবে, এটা যদি ব্যয় না হয়, শিক্ষা স্বাস্থ্য খাতে আমরা তো এই কোভিডের সময় দেখেছি যে অনেক ধরনের কিন্তু সেখানে লিকেজ, ওয়েস্টেজ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি আছে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের এখন আমার মনে হয় যে নতুন প্রজন্ম, এটা আজকে আগামী দিনে তোমরাই বিভিন্ন জায়গায় যাবা। আচ্ছা, আমি ওর প্রশ্নের একটু উত্তর দিচ্ছি, যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে আছে, দুইভাবে এটা আমরা উত্তর দিতে পারি। তোমাদের প্রজন্ম সেটার সুফলটা দেখবে। প্রথমত শিক্ষা, আমি যে ক্লাব ভিত্তিক শিক্ষার কথা বলছি, সেখানে একটা ইথিক্স ক্লাবও আছে। কাজে সন্তানরা খুব অল্প বয়সে বুঝতে পারে কোনটা সুনীতি কোনটা দুর্নীতি। যদি এইভাবে আমরা প্রত্যেকটা শিশুকে ছোটবেলা থেকে শেখাতে পারি এটা হচ্ছে সুনীতি, এটা দুর্নীতি, তাহলে তার ভিতর সতর্কতাটা আসবে পরিবার থেকে। আর দ্বিতীয় হচ্ছে, কয়েক বছর আগে আমি একজন বিজ্ঞানীর লেখা পড়েছিলাম, সে বলছিল যে টেকনোলজি উইল ফোর্স পিপল টু বি অনেস্ট। কারণ সব ডিজিটাল হয়ে গেলে কারচুপির আর কোনো সুযোগ থাকবে না। আর যখন সৎ ছেলেমেয়েরা সামনে আসবে, এই টেকনোলজির সাহায্যে দুর্নীতি নির্মূল করা খুব সহজ হয়ে যাবে। তোমাদের প্রজন্ম এই অপমান সহ্য করতে হবে। আমি মাটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে বলছি। আমার প্রশ্নটি আসলে শাইখ সিরাজ স্যারের কাছে ছিলেন। একটা প্রশ্ন আমার ভাগ্যে আসলো, বলো। বিজয়ের 50 বছরে আমরা যত উন্নতি দেখেছি, এর মাঝে কিন্তু একটা গ্রামীণ জনগোষ্ঠীর
অনেক বড় একটা অবদান রয়েছে। তো আপনি তো গ্রামীণ জনগোষ্ঠীর অনেকটা কাছে গিয়েছেন, তো এখান থেকে আপনার মূল্যায়নটা আমি জানতে চাচ্ছিলাম। সাংঘাতিক। আজকে যদি বাংলাদেশের বড় বড় অর্জনগুলোর কথা বলি তাহলে তো খাদ্য নিরাপত্তাটা একদম সবার আগে চলে আসে, তাই না? মানে খুব সাদামাটাভাবে যদি বলি, 71-এ উৎপাদন ছিল 1 কোটি টনের নিচে, আমদানি করতে হতো। জমি কমে গেছে তার চাইতে অনেক বেশি, কিন্তু 7 কোটি মানুষের জায়গায় 16 কোটি 17 কোটি হয়ে গেছে। এখন মানুষ না খেয়ে নেই, উৎপাদন হচ্ছে 3.5 কোটি টনের উপরে, এবং কৃষিতে ব্যাপক বৈচিত্র্য এসছে। সমস্যা একটাই আছে, সেখানটা হচ্ছে যে কৃষক তার যদি একটু আগে যে প্রশ্নটা করলো যে ফেয়ার প্রাইসটা যদি পেত, আজকে গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার যে উন্নতিটা আমি দেখতে পাচ্ছি দৃশ্যত, হ্যাঁ, তার গায়ে কাপড় আছে, সে খাবার খেতে পারছে, তার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, যদি সে ফেয়ার প্রাইসটা পেত সে এর চাইতে অনেক বেটার থাকতে পারত। একদম সাদামাটাভাবে অনেক। কিন্তু এখানে আমি একটা হাততালি শাইখ সিরাজের জন্য দিব। আমি তার একেবারে শুরু থেকেই তাকে অনুসরণ করছি, কিভাবে গ্রামে গ্রামে গিয়ে কৃষি চিত্রটা তুলে ধরেছে টেলিভিশনের মাধ্যমে। আর ভিজুয়াল কালচার যখন আমাদের দেশে চলে এলো, এখন তো সব দৃশ্য মাধ্যমের জয় জয়কার। দৃশ্য মাধ্যমে যখন এই সমস্যাগুলি উঠিয়ে আনতে শুরু করলেন শাইখ সিরাজ, তখনই যেন সমস্ত দেশের একটা সচেতনতা তৈরি হলো যে না, কৃষি তো আমাদের বাঁচাতেই হবে। আমাদের এত প্রজাতির ধান, এত উন্নত পরিশ্রমী একটা জাতি আছি আমরা, আমাদের কেন কৃষিতে পিছিয়ে পড়তে থাকতে হবে? ফলে নানান প্রযুক্তির কৃষির যন্ত্রপাতি শুরু হলো, আসলো প্রযুক্তি, সেগুলি গ্রহণ করলেন আমাদের গ্রামের কৃষকরা। সেখানে কিন্তু বাংলাদেশ টেলিভিশন, বিশেষ করে শাইখ সিরাজ একটা বড় ভূমিকা। ধন্যবাদ স্যার। আমি নাইম সামান বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ থেকে। আসলে স্বাধীনতার প্রায় 50 বছর পর তরুণ প্রজন্মের একজন শিক্ষার্থী হিসেবে আমরা প্রায়শই দেখি যে আমাদের যারা বন্ধুরা আছে বা আশেপাশে মানুষ আছে, তাদেরকে দেখা যায় যে আমাদের যে কথাগুলো হচ্ছিল, দুর্নীতি এবং অনেক ক্ষেত্রে সুশাসনের অভাব, তো তাদের ক্ষেত্রে যেটা বলতে দেখা যায় আসলে বাংলাদেশে অনেক সমস্যা, এবং তাদের ক্ষেত্রে দেখা যায় একটা বিদেশ গমনের অনেক প্রবণতা থাকে। তরুণ প্রজন্মের শিক্ষার্থী হিসেবে আমরাও আসলে স্বপ্ন দেখি 50 বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, আমাদের সামনে আর অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে, ভারত, নেপাল সহ, তারা কিন্তু পুরো বিশ্বের মধ্যে বিভিন্ন ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে। তো আমরা একজন তরুণ প্রজন্মের শিক্ষার্থী হিসেবে এটিই চাই যে না, আমাদের যে দুর্নীতির যে সূচকগুলো আছে সেটি যেন খুব দ্রুত কমে যায়, এবং আমাদের যে সামাজিক যে নিরাপত্তা আছে সেটি নারী হোক পুরুষ হোক সবার ক্ষেত্রে যেন কাজের ক্ষেত্রে সমান সুযোগ থাকে। ও হাত তুলেছিল, বলো। স্যার, আমি ইমরোজা পারভিন পায়েল, পড়াশোনা করছি ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান। তো স্যার, আমরা এখানে কথা বললাম কৃষকরা নিজেরা অনেক, আমাদের খাদ্য যে উন্নতি হচ্ছে এতে অনেক বড় একটা অবদান আছে কৃষকদের। কিন্তু কৃষকদের সেই সব এলাকায় গেলে দেখা যায় তাদের নিজেরই অনেক পুষ্টি ঘাটতি বা শারীরিক মানে তাদেরই নিজেদেরই অনেক পুষ্টি ঘাটতি আছে, অথচ তারাই আমাদের পুষ্টির যোগান দিচ্ছে। তো আগামী 50 বছর হোক, 60 বছর হোক, তার মধ্যে আমরা চাই কৃষক যারা আমাদের শ্রমিকরা নিজেদের পুষ্টি ঘাটতি করে আমাদের পুষ্টি দিচ্ছে, মানে যোগান দিচ্ছে, তাদেরকে একটা শারীরিকভাবে সুস্থভাবে দেখতে চাই। ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। এই কথা এখন বলাই যায় 1971 সালের পর এখন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে আজকের এই বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধারাবাহিকতা অর্জন করার ফলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে। মান নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বাংলাদেশে শিক্ষার্থীর সংখ্যা এখন 4,90,00,000। কৃষির সবুজ বিপ্লবে কমিয়েছে দারিদ্র্য, বাড়িয়েছে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান। সব মিলিয়ে সারা বিশ্বে মূল্যায়িত হচ্ছে বাংলাদেশের বিস্ময়কর এই সাফল্য। আধুনিক জীবনে মানসম্পন্ন একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশ হওয়ার একেবারে কাছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে চলছে তা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিক দেশের উন্নয়নে কাজ করবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। শেষ করব আজকের আয়োজন। কথা হবে আগামীকাল একই সময়ে চ্যানেল আইতে আমাদের এই গ্রামীণ ফোন সৃজনে অর্জনে 50 এই আসরে। আগামীকালকের বিষয় থাকবে সংস্কৃতি ও গণমাধ্যম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান।